আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন, তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর ওপর ভরসা করে করতে না পারেন, তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে? আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন, আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন। নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না, যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন, এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কে? বিএনপি নেতা তারেক রহমান যেসব বাধার কারণে দেশে ফিরতে পারছিলেন না, সেসব বাধা মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে ছিল তার নিরাপত্তা, সেটা নিয়ে সব সময় আলোচনা ছিল। বিশেষ করে তিনি যেহেতু জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি, কাজেই তারেক রহমানের জীবনের সাথে সরাসরি বিএনপির রাজনৈতিক এবং দলীয় ভবিষ্যৎ সম্পৃক্ত, সে বিষয়টা মাথায় রেখে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা যে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, অনেক সময়ই সেই প্রসঙ্গ আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যখন বারবার প্রশ্ন উঠছিল 2024-এর 5ই আগস্টের পর থেকে যে তারেক রহমান ফিরছেন না কেন। তারেক রহমান যখন 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেন, তখন যেমন এটা বুঝতে বাকি থাকলো না যে যেসব ব্যক্তি বা পক্ষের সঙ্গে তার সমস্যা, যারা তাকে বাধাগ্রস্ত করতে চাইছিলেন দেশে ফেরার পথে, সেই বাধা যেমন কেটে গেছে, সেসব দূরত্ব যেমন দূর হয়েছে, তেমনি নিশ্চিতভাবে তার নিরাপত্তার একটা সর্বোচ্চ গ্যারান্টি তিনি পেয়েছেন। এবং তিনি দেশে ফিরেছেন, দেশে ফিরে জনসভায় বক্তৃতা দিয়েছেন। তবে সেদিন 4000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শুধুমাত্র তারেক রহমানের ডিউটি করেছে। তারেক রহমান একটা বুলেট প্রুফ বাসে করে ঢাকার তার গুলশানের বাড়ি থেকে এরপর সংসদ ভবন এলাকায় গিয়ে তার বাবার কবর জিয়ারত করেছেন। আর খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানটি তো সেদিন তো সেটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই হয়েছে, কাজেই সেনা প্রহরা, পুলিশ প্রহরা সব ছিল। তো প্রশ্ন উঠছিল যে তিনি কি তাহলে বাংলাদেশে ফিরলেন এমন একটা গ্যারান্টি পেয়ে যে তিনি কখনোই একটা সর্বসাধারণের রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারবেন না, তাকে সব সময় একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শত শত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি তিনি রাজনৈতিক নেতা হতে পারবেন না, বরং তাকে এক রকমের গৃহবন্দী একটা সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের চেহারা দেওয়া হবে, যিনি কিনা নিরাপত্তার চাদর মুড়ে থাকবেন। তারেক রহমান সেই আগল যে ভাঙতে চাইছিলেন, সেটা তিনি একটা ইঙ্গিত দেন শুক্রবারে, যখন তিনি তার গুলশানের বাড়ি থেকেই হেঁটে তার 2-3 জন সহকর্মী নিয়ে হেঁটে তিনি গুলশান কার্যালয় পর্যন্ত যান। তারেক রহমানেরকে ঘিরে তিনি ফেরবার পর থেকে যা হচ্ছে, সবকিছুই শিরোনাম। কে কে তার সঙ্গে সাক্ষাৎ করছেন, সারাদিন গুলশান কার্যালয়ে লাইন লেগে থাকছে রাজনৈতিক নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান থেকে শুরু করে সকল রাষ্ট্রদূতেরা এখন আসছেন, তো সকলে লাইন ধরে আছেন এবং প্রতিটি পদক্ষেপ খবর হচ্ছে। কিন্তু এই খবরের মধ্যে তিনি তার দলীয় নেতাকর্মীদের সভা সমাবেশে যেতে পারছেন, তিনি স্বাধীনভাবে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারছেন, এক দফা গেছেন, ব্যাপক ভিড় হয়েছে, ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যেতে হয়েছে। একটা স্বাভাবিক রাজনৈতিক নেতার জীবন যদি তিনি না পান, তাহলে কি তিনি রাজনীতিতে সাফল্য পাবেন? তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে এসে কোন পক্ষটি তাকে বুঝিয়েছে যে তিনি আসলে এমন একটা নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায়, যেন তিনি পরবর্তী সরকার প্রধান, এমন একটা ভাব তৈরি করে শেষ পর্যন্ত তাকে সম্পূর্ণত তার দল, দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য, জনসাধারণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হবে। তারেক রহমান ভয়ে কাবু হয়ে আছেন। তার নিরাপত্তার ভয়, তার জীবন রক্ষার দায়িত্ব কেউ নিতে চাইছেন না। সকলেই বলছেন
তার নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র তিনি একটা সংরক্ষিত এলাকায় থাকলেই নেওয়া সম্ভব। পুরোপুরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার জন্য জনসমাবেশ, জনসভার ব্যবস্থা করতে হবে। তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে। জামায়াতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তো বটেই, তারা ঘরে ঘরে যাচ্ছেন, বাজারে বাজারে হাঁটছেন, মসজিদে যাচ্ছেন, যেখানে খুশি পথসভা করছেন, উঠান বৈঠক করছেন। এই যখন অবস্থা, তখন তারেক রহমান উত্তরাঞ্চল সফরে যেতে চেয়েছিলেন এবং নির্বাচনী আচরণবিধির কথা মাথায় রেখে, যেহেতু নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করবার জন্য আরো কিছুদিন বাকি, তিনি একেবারে একটা ব্যক্তিগত সফর পরিকল্পনা করেছিলেন। 19 বছর পর তার উত্তরাঞ্চলে যাবার কথা ছিল। বগুড়া যাচ্ছিলেন, রংপুর, সিলেট, দিনাজপুরে যাচ্ছিলেন, নানির কবর জিয়ারত করবার কথা ছিল, রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবার কথা ছিল, এবং পরিকল্পনা ছিল যে এরপর এই সফরটা ভালো মতো হয়ে গেলে এমনকি 20 জানুয়ারি তিনি সিলেটেও যাবেন। কারণ বাংলাদেশে প্রথাগতভাবে আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয় সিলেটের শাহজালাল মাজার থেকে। এখন তারেক রহমানকে নির্বাচন কমিশন এসে বলছে যে এই সফর যাতে স্থগিত রাখা হয়, এবং তারেক রহমান এই সফর স্থগিত করে দিয়েছেন। তারেক রহমান কি কারণে এই সফর স্থগিত করলেন? মানে তিনি নিরাপত্তার ভয়ে স্থগিত করলেন। তিনি যখন বাংলাদেশে ফিরেছেন তার আগে কিন্তু বিএনপি এসএসএফ সুবিধা সরকারের কাছে চেয়েছিল তারেক রহমানের জন্য, এবং বলেছিল যে তারেক রহমানের নিরাপত্তার ভয়টা যেহেতু এত বেশি, কাজেই তাকে যাতে ভিভিআইপি মর্যাদায়, মানে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যে মর্যাদা পান সে মর্যাদায় সরকার এসএসএফ সুবিধা দেয়। কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দল যে ব্যবস্থা করেছে, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স দিয়ে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে, বিএনপি বলছিল এর ফলে তাকে একটা এনক্লোজ জায়গায়, মানে বাড়িতে বা গুলশান কার্যালয়ে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব বটে, কিন্তু প্রকাশ্য স্থানে নিরাপত্তা দিতে হলে সরকারকে তাকে এসএসএফ সুবিধা দিতে হবে। এখন সরকার তাকে এসএসএফ সুবিধা দিতে রাজি হন নাই, কারণ সেটা দিলে আসলেই তারেক রহমান ফেরার আগে থেকে জামায়াতে ইসলামী সহ বিরোধী পক্ষগুলো যেটা বলছিল যে একজনকে একটা বিরাট মানে নিরাপত্তা সুবিধা দিয়ে রীতিমতো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের মর্যাদায় চলাফেরার ব্যবস্থা করে দিলে অন্যদের প্রতি এক রকমের মানে জনসাধারণের মনে অন্যদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির সমস্যা হয়। তো সেদিক থেকে সরকার এসএসএফ সুবিধা দিতে পারে নাই। এখন তার মানে তারেক রহমান ভরসা করতে পারছেন না যে তার জন্য তার রাজনৈতিক দল বিএনপি যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছে, তার আয়োজনে বুলেট প্রুফ গাড়ি নিয়ে তিনি আসলে সিলেট, রংপুর, বগুড়া, দিনাজপুর কোথাও যেতে পারবেন। মানে তার নিরাপত্তাটা সবসময় রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হতে হবে, এবং তারেক রহমান মনে করছেন যে এইভাবে তিনি তার ভীষণভাবে বহু ভাগে বিভক্ত হয়ে পড়া দল, সেই দলকে সংগঠিত করতে পারবেন। এই দলের ভোটারদেরকে নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন। মানে তারেক রহমান বসে থাকবেন গুলশান কার্যালয়ে, এবং দলে দলে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে এসে তাকে সালাম জানিয়ে যাবেন যেন তিনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছেন, অথচ নির্বাচনী কর্মকাণ্ডটাই তিনি করতে পারবেন না। তিনি তার প্রাণ ভয়ে ভীত হয়ে, ভয়ে কাবু হয়ে গুলশান কার্যালয়ে বসে থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার। আর যদি নির্বাচিত হতে না পারেন তখন তিনি কি করবেন? তখন তো সরকার এই যে যতটুকু সুবিধা তাকে এখন দিয়ে রেখেছে বা নির্বাচন কমিশন আগেই সাবধান করছে, মানে সরকারের কোনো পক্ষ তাকে তো তখন আগেও সাবধান করবে না। তখন তিনি বাংলাদেশে তার অবস্থানটা কি করে চালিয়ে যাবেন? নাকি তাকে আবারও বিদেশ চলে যেতে হবে? মানে তিনি যদি তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন, তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর ওপর ভরসা করে করতে না পারেন, তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে? আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন, আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন। নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না, যে কারণে
প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন, এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কি। এমনকি তারেক রহমানরা যখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায়, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী, 21শে আগস্টের গ্রেনেড হামলা ঘটলো এবং আওয়ামী লীগ মনে করে এবং তারেক রহমানের বিচার হয়ে গেল যে সরকারই নাকি ওই যুদ্ধে ব্যবহারের যোগ্য গ্রেনেড নিয়ে এসেছিল বিরোধী দলীয় নেত্রীর সভায় হামলা চালাতে। তো তাহলে রাজনীতিটা তো এমন পঙ্কিল এবং কঠিন পরিবেশের মধ্যেই সবসময় করতে হয়। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা কি সত্যি এতটাই গুরুতর, এতটাই আলাদা? পাকিস্তানের বেনজির ভুট্টো, তিনি 8 বছরের বেশি নির্বাসন থেকে যখন সাধারণ ক্ষমা পেয়ে জেনারেল পারভেজ মোশাররফের আমলে দেশে ফিরলেন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যে, তখন তিনি দেশে যেদিন ফিরলেন সেদিনই তার জনসভায়, মানে তার জন্য যে জনসমাগম হলো, সেখানে হামলার ঘটনা ঘটলো এবং প্রায় 150 জন মানুষ নিহত হলেন। কিন্তু বেনজির ভুট্টো কিন্তু বাড়ি বসে থাকলেন না। এরপর তিনি যে জনসমাবেশগুলো, জনসভাগুলো, জনসংযোগগুলো পরিচালনা করছিলেন, কারণ দলের নেতাকর্মীদের তো সবচেয়ে বেশি চাঙা হওয়া দরকার যে নেতা ফিরেছেন, একটা দলের খারাপ সময়ের অবসান হয়েছে। তখন দেখা গেল যে বেনজির ভুট্টো 2 মাসের মধ্যে, মানে নির্বাসন থেকে ফেরার 2 মাসের মধ্যেই একটা জনসভায় কিন্তু এক কিশোর তাকে গুলি করলো এবং আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালো। সে সময়ও সে ঘটনায় বেনজির ভুট্টো ছাড়াও অনেক নেতাকর্মী নিহত হলেন বটে। মানে এগুলো ভালো উদাহরণ নয়, কিন্তু যেটা বলছিলাম, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভায়ও তো গুলি করবার ঘটনা ঘটলো। কাজেই তারেক রহমান ভয়ে কাবু হয়ে বাড়ি বসে থেকে এই যে তাকে নিয়ে ধন্য রব পড়ে গেছে এবং যেন তিনি প্রধানমন্ত্রী বলে অতি খাতির দেখাচ্ছে সরকার, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে সকল পক্ষ, এতে ভুলে তিনি যদি তার দলীয় নেতাকর্মীর থেকে দূরত্ব বজায় রাখেন, তার জনসমর্থনের জন্য তার জনসাধারণের কাছে না যান, তাহলে নির্বাচনের পর যদি পাশা উল্টে যায়, মানে যাকে বলা হচ্ছে আপনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তাকে যদি শেষ পর্যন্ত ভোটাররা প্রধানমন্ত্রী না বানান তার নির্বাচনী প্রচার কাজে এই ঘাটতির জন্য, তখন তিনি কি করবেন? তখন তার নিরাপত্তাটা নিয়ে সরকার, রাষ্ট্র একইভাবে উদ্বিগ্ন থাকবে তো? আর তখন তিনি ভয়ে কাবু হয়ে বাংলাদেশে থাকবেন নাকি আবার বিদেশ চলে যাবেন? এই প্রশ্নগুলো তারেক রহমানের এসব কর্মকাণ্ডে নিশ্চিতভাবেই উঠছে। তবে তারেক রহমানকে কি ভিত্তিতে নির্বাচন মানা করে দিল? তার সফর শুরু হওয়ার মাত্র একদিন আগে, রোববার থেকে তার সফরে যাবার কথা ছিল এবং বগুড়া সহ পুরো উত্তরাঞ্চলে সাজ রব পড়ে গিয়েছিল যে নেতা আসবেন। কেন নির্বাচন কমিশন আটকালো? মানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে ভেবে আটকালো? মানে তিনি তার নানির কবর জিয়ারত করতে গেলে, শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে? সেটা জানায়নি বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটি এটাও জানায়নি যে নির্বাচন কমিশন তাকে যেতে মানা করলো তার নিরাপত্তার ঘাটতির জন্য। মানে ঠিক কি আশঙ্কায়, কি উদ্বেগে তারেক রহমান তার কার্যালয়ের বাইরে পা না ফেলার সিদ্ধান্ত নিলেন? আর স্থায়ী কমিটি, বিএনপির নেতৃত্ব, তারেক রহমান কি ভাবছেন? কবে তিনি সাহস করে উঠবেন? কবে তিনি একের পর এক তার দরবারে সাক্ষাৎ প্রার্থীদের সাক্ষাৎ দেওয়ার খবরের বাইরে সত্যিকার অর্থে ঘরে ঘরে যাবেন, জনগণের সঙ্গে মিশবেন, তার নেতাকর্মীদের সঙ্গে মিশবেন আর তার দল, ভোটারদের চাঙ্গা করে তুলবেন? পারবেন না ভয়ে কাবু হয়েই থাকবেন? ভাববার যথেষ্ট কারণ আছে, সন্দেহ করবার কারণ আছে যে একটা পক্ষ তাকে ভয়ে কাবু করে রেখে, প্রাণ ভয়ে ভীত রেখে তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনটা সেরে ফেলতে চাইছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন মুলুক সফরে আছেন। নির্বাচনের মাত্র 33 দিন আগে ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে বহুমুখী জল্পনার জন্ম দিয়েছে।
বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার প্রেস উইং মূলত ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যিক শুল্ক নীতি এবং বিতর্কিত ভিসা বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনের উপর জোর দিচ্ছে। অন্যদিকে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হবার কথা রয়েছে, সে বৈঠকের আলোচ্য সূচিতে বাণিজ্য ইস্যুটি নেই, বরং অ্যালিসন হুকার 1 মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেষ সফরের আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মূল্যকে ডাক পড়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু। বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে মিস্টার গোর নয়াদিল্লি চলে গিয়েছেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হলো ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশিকে ফেরত না পাঠায় সেটি নিশ্চিত করতে চায় ঢাকা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান 8 থেকে 12 ডিসেম্বর দুটি দেশ সফর করবেন। দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি। দুটো দেশই তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। ডক্টর খলিলুর রহমানকে যেদিন জিও দেওয়া হয়, সেদিন আরও 2 জন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে। 6 জানুয়ারি ইস্যু করা জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজউদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান। দিনটি হলো 8 জানুয়ারি। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স, ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর 2 সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিনের সফরে ওয়াশিংটন গেছেন। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে। 8 জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি USTR এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন। গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান হ্রাসে বড় পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডক্টর খলিলুর রহমান USTR কে পারস্পরিক শুল্ক বর্তমান 20% থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মার্কিন কন্টেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে একমত হন।
সরকার বলছে উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানে সম্মত হয়েছে, যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায়। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন গ্রিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটিআরকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যেই বেড়েছে। বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই বাংলাদেশকে মার্কিন ভিসা বন্ডের আওতাভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জেমিন গ্রিয়ারকে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান খলিলুর রহমান। দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরো কিছু বড় মাথা ব্যথার বিষয় আছে। তার একটি হলো, সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত 1 বছরে প্রায় 300 বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। আরো 300 বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য। এছাড়া আনুমানিক 4,000 বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের মামলা আদালতে বিচারাধীন। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই, শুধু অনুরোধ করা ছাড়া। তবে বাংলাদেশকে ভিসা বন্ডভুক্ত করার পরপরই 5,000 অভিবাসীকে যদি ফেরত পাঠায়, সেটি অধ্যাপক ইউনূসের গত 17 মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন। দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। একটি হলো বাংলাদেশের নির্বাচন, আরেকটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন গ্রেগরি মিক্স, বিল হুইজেঙ্গা ডক্টর ইউনূসকে চিঠি লিখে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আইন প্রণেতাদের এই চিঠিতে বলা হয়েছিল, কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের একটি অংশ মনে করে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। দর্শক, মার্কিন দূত সার্জিও গোর বৈঠকটিতে থাকার কথা ছিল, কিন্তু দিল্লিতে জরুরি মিটিং পড়ে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লিতে তিনি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে 3টি ইস্যুতে কথা বলেছেন। ইস্যু 3টি হলো, সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তানের সফরের সময় JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন নির্বাচন। ভারত বরাবরের মতোই
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো একবার আহ্বান জানিয়েছে। জয়সওয়াল বলেছেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে, যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়। দর্শক, আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, যার সাথে খলিলুর রহমান বৈঠক করবেন, সেই হুকার গত 7 থেকে 12 ডিসেম্বর 5 দিন ভারত সফর করে গেছেন। তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যু নিয়ে। ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি, তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার মধ্যে 15,000 কোটি টাকার বেশি খরচ হবে। বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে, কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে জেল পলাতক জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়। আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যুটিতে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ওয়াশিংটন সফরে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের ওয়াশিংটন সফর কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ। কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে 33 দিন। এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না। নির্বাচনের মাত্র 33 দিন আগে এনএসএ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সম্ভবত একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। ট্রাম্প প্রশাসন চাইবে বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব বলয় থেকে দূরে থাকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খলিলুর রহমানকে যেসব বার্তা দিবেন, সেগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ল্যান্ড করার পর। ক্রিস্টেনসেনের 12 জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা আছে।